হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরকে ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 চ্যাপ্টার 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। দ্বিতীয় টপিক জাতীয় কংগ্রেসের প্রথম দুই দশক, অর্থনৈতিক জাতীয়তাবাদ। আমরা আগেই জানি যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 1885 সালে এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর জাতীয় কংগ্রেস দুটি আদর্শ বা দুটি দলে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে নরমপন্থী, একটা হচ্ছে চরমপন্থী। নরমপন্থী কাদের বলা হয়? নরমপন্থী বলা হয় যারা প্রত্যক্ষ সংগ্রাম বা সরাসরি আন্দোলনের পরিবর্তে আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, তাদেরকে বলা হয় নরমপন্থী। অর্থাৎ তারা ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে সরাসরি আন্দোলন বা প্রত্যক্ষ সংগ্রাম করার পরিবর্তে তারা ব্রিটিশদের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করতেন আবেদন নিবেদন নীতির মাধ্যমে। তাই এদেরকে বলা হয় নরমপন্থী। এবং চরমপন্থী হচ্ছে যারা আবেদন নিবেদন নীতির পরিবর্তে প্রত্যক্ষ সংগ্রাম বা সরাসরি আন্দোলন বা ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী ছিলেন, তারা হচ্ছে চরমপন্থী। তারা মনে করতেন আবেদন নিবেদন নীতির মাধ্যমে কখনোই ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়ানো যাবে না, তার জন্য প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে বা ব্রিটিশ বিরোধিতা করতে হবে এবং বিভিন্ন ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন গড়ে তুলতে হবে। তো এটা হচ্ছে চরমপন্থী। আমরা যদি দেখি নরমপন্থীরা এই প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম দুই দশকে বিভিন্ন কিন্তু জাতীয় কংগ্রেসের যে প্রথম দুই দশক, সেই প্রথম দুই দশকে বিভিন্ন কার্যকলাপ করেছে বা এই জাতীয় কংগ্রেসের পরিচালনা করেছিলেন প্রথম দুই দশক এই নরমপন্থীরা। এবার এটা যদি দেখি, নরমপন্থীদেরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায়। তাই তারা প্রথম দুই দশক এই জাতীয় কংগ্রেসটাকে পরিচালনা করছে। তাই আমরা দেখে নেব এই জাতীয় কংগ্রেসের প্রথম দুই দশক এই নরমপন্থীদের কার্যকলাপ কি ছিল। আমরা যদি দেখি জাতীয় কংগ্রেসের বিভিন্ন কার্যকলাপ কি হবে বা কি কাজ হবে, তার জন্য তারা বছরে 3টি অধিবেশন করত এবং সেই অধিবেশনে বিভিন্ন সদস্য বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন প্রস্তাব পেশ করতেন এবং অধিবেশন শেষ হওয়ার পর কি হতো না, কিছু বক্তব্য বা কিছু প্রস্তাব কিন্তু নির্দিষ্ট করা হতো এবং সেই প্রস্তাব অনুযায়ী কাজ হবে এটা বলা হতো। কিন্তু যদি দেখা যায় অধিকাংশ সদস্যই কিন্তু ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়তেন, ফলে সাংগঠনিক কাজে মনোনিবেশ করার সময় কিন্তু তাদের ছিল না বা মানসিকতা কিন্তু ছিল না। তারপরে আমরা যদি আগে আলোচনা করেছি, এই জাতীয় কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা কিন্তু ছিল। তো সাংগঠনিক দুর্বলতা থাকার জন্য এই জাতীয় কংগ্রেস প্রথমের দিকে কিন্তু পিছিয়েছে। এই সদস্যরা অধিকাংশই সত্যি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতেন, তার ফলে কি হয়, সাংগঠনিক কাজে তারা কিন্তু মনোনিবেশ করতেন না। এই নরমপন্থীরা ব্রিটিশ শাসককে বিধির বিধান বলতেন বা বিধির বিধান বলে মানতেন না, যে ব্রিটিশ শাসক কোথাও বিধির বিধান। তাই তারা অভিযোগ করত যে ব্রিটিশ শাসন কোথাও আইনের শাসন অনুযায়ী হচ্ছে না বা আইনের শাসন যে হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না। যেহেতু এটা বিধির বিধান, ব্রিটিশ শাসককে তারা বলেছেন বিধির বিধান, তাই এটা কোথাও আইনের শাসন অনুযায়ী চলছে। এমনকি এই নরমপন্থীরা মনে করতেন যে এই ব্রিটিশরা যখন মনে করবে যে ভারতীয়রা যোগ্য বা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য বা রাজনৈতিক ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত বা যোগ্য, তখন তারা নিজে থেকেই ভারতের রাজনৈতিক ক্ষমতা ভারতীয়দের হাতে তুলে দিয়ে চলে যায়। তো এরকম বিভিন্ন মনোভাব কিন্তু তাদের ছিল। এই নরমপন্থীদের প্রথম দাবি ছিল যেটা হচ্ছে কি না, আইনসভায় বিভিন্ন ভারতীয় সদস্য বৃদ্ধি করতে হবে। কারণ কি, সেই
আমরা যদি আইনসভা বলতে লোকসভা আর রাজ্যের যে বিধানসভা সেটাকে বোঝাচ্ছে। সেই সময় ব্রিটিশরা বিভিন্ন আইনসভা তৈরি করেছিলেন। সেই আইনসভায় এই নরমপন্থীরা দাবি করেছিলেন যে আইনসভায় ভারতীয় সদস্য বৃদ্ধি করতে হবে। তার ফলে কী হবে, ভারতীয় সদস্য বৃদ্ধি করলে যেসব আইন পাস হবে সেগুলো যেমন ভারতীয়দের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়, সেরকম আইন যাতে পাস হয়, তাই তারা চেয়েছিল যাতে ভারতীয় সংখ্যা বৃদ্ধি হয় আইনসভায়। দ্বিতীয়, তো তারা চেয়েছিল ভারতীয়রা বা সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ বৃদ্ধি করতে হবে। তার ফলে কী হবে, ভারতীয়দের নিয়োগ যদি বৃদ্ধি হয় তবে সেই প্রশাসনটা ভারতীয়করণ হবে। তার ফলে কী হবে, ভারতীয়করণ হলে কী হবে না, ভারতীয়দের যে অভাব অভিযোগ বা ভারতীয়দের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো কি গুরুত্ব দেবে। এই ভারতীয়দের সংখ্যা যদি সরকারি চাকরিতে বৃদ্ধি পায় তাহলে ভারতীয়দের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে। তাই তারা এই সরকারি চাকরিতে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি করার জন্য কিন্তু দাবি করেছে। এমনকি সিভিল সার্ভিস যখন যে পরীক্ষাটা হতো সেটা ব্রিটিশরা 19 বছর অবধি সীমাবদ্ধ রেখেছে, যে 19 বছরের ঊর্ধ্বে আর কিন্তু কেউ পরীক্ষা দিতে পারবে না। সেটা এই নরমপন্থীরা 19 থেকে 23 করার দাবি জানিয়েছে। কেন করেছিলেন, যে একটা যুবকের বা একটা ব্যক্তির পড়াশোনা শেষ করতে 18+, তার ফলে কি হবে, সে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না এই 1 বছর। ইভেন সেটা 1 বছরও নয়, যদি ধরা হয় 8-9 মাস, তার ফলে কি হবে, সে সরকারি চাকরি কিন্তু পাবে না। তাই যদি 23 বছর করা হয় তাহলে সে 3 থেকে 4 বছর পাবে। তারপরে সরকারি চাকরির প্রস্তুতিটা কিন্তু অনেক দিন ধরে সে নিতে পারে, তার ফলে কি সরকারি চাকরি সে পেতে পারে। তাই তাদের আরেকটা দাবি ছিল যে 19 বছর থেকে যেমন 23 বছর করা হয়। আরও দাবি ছিল এই যে সিভিল সার্ভিস পরীক্ষা যাতে ইংল্যান্ডের সাথে ভারতে একসাথে হয়। হ্যাঁ, সেই সময় আলাদা আলাদা হতো, ইংল্যান্ডে আলাদা হতো, ভারতে আলাদা হতো। তাদের দাবি ছিল যে ইংল্যান্ডে যেমন হচ্ছে তেমন কি ভারতের সাথে ইংল্যান্ডে যেমন একসাথে পরীক্ষাটা হয়। তো এতগুলো দাবি এই নরমপন্থাকে অবলম্বন করে নরমপন্থীরা করলেও কিন্তু ব্রিটিশরা কিন্তু তেমনভাবে কিন্তু সাড়া দেয়নি, বা ব্রিটিশরা এদের দাবি দাওয়াকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। ফলে আমরা যদি দেখি অধিকাংশ দাবি কিন্তু নরমপন্থীদের ব্রিটিশরা মেনে নেয়নি, বা গুরুত্বও দেয়নি, মেনেও নেয়নি, বা কানও দেয়নি, একদম এড়িয়ে গেছে। তার জন্য বিভিন্ন চরমপন্থী বিভিন্ন নেতা বা বিভিন্ন ব্যক্তিরা এই নরমপন্থীদের বিভিন্ন সমালোচনা করেছেন এবং বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। চরমপন্থীরা এই নরমপন্থীদের যে বছরে 3 দিন অধিবেশন হতো সেটাকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছে। এমনকি নরমপন্থীরা এই যে আবেদন নিবেদন করত ব্রিটিশদেরকে, সেটাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলতে, যে রাজনৈতিকভাবে তারা ভিক্ষাবৃত্তি চাইছে, এটা আমাকে দাও। এটা চরমপন্থীদের বিভিন্ন বিদ্রুপ বা ব্যঙ্গ করতে। তো আমরা যদি দেখি এই নরমপন্থীরা বিভিন্নভাবে সমালোচনা হলেও বা বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন চরমপন্থীরা এই নরমপন্থীদের বিভিন্ন সমালোচনা করলেও একটি কার্যকলাপ যেটি ছিল, যেটা গোটা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছিল, নরমপন্থীদের একটি কার্যকলাপ যেটি ছিল, যেটা গোটা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছিল, সেটা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ। এতক্ষণ আমরা দেখলাম যে ব্রিটিশদেরকে এরা ব্রিটিশ শাসককে বিধির বিধান মনে করছেন, হ্যাঁ, ব্রিটিশ শাসনকে ঈশ্বরের আশীর্বাদ মনে করছেন। কিন্তু এই জায়গায় এসে তারা কি করলো না, ব্রিটিশদেরকে আমাদের যে ভারতের যে অর্থনৈতিক দুরবস্থা তার জন্য ব্রিটিশদেরকে সরাসরি দায়ী করলো এবং ব্রিটিশদেরকে দায়ী করে প্রকাশ্যে সমালোচনা করলো যে ব্রিটিশরাই এই ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী। তারা এইটা সমালোচনা করলো, ব্রিটিশদের এইটা সমালোচনা করলো বা প্রকাশ্যে তাদের কি করলো, সমালোচনা করলো, যেটাকে বলা হয় অর্থনৈতিক জাতীয়তাবাদ।
হুম, এই অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে আমি বললাম যে ব্রিটিশদেরকে এতক্ষণ ঈশ্বরের আশীর্বাদ মনে করছে, ব্রিটিশ শাসনকে, ব্রিটিশ শাসককে বিধির বিধান মনে করছে, হ্যাঁ, এবং বিভিন্ন আবেদন নিবেদন নীতি করছে, তেমনভাবে ব্রিটিশ বিরোধিতা কিন্তু করেনি। কিন্তু এই জায়গায় এসে তারা কি করলো না, এই যে ভারতের যে অর্থনৈতিক দুরবস্থা, সেই দুরবস্থার জন্য তারা ব্রিটিশ শাসককে বা ব্রিটিশ শাসনকে সরাসরি দায়ী করলো, যে ব্রিটিশরাই আমাদের এই ভারতের এই যে অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী, হ্যাঁ, যেটাকে আমরা বলছি অর্থনৈতিক জাতীয়তাবাদ। এবং এই যে ব্রিটিশদেরকে তারা দায়ী করলেন, এই নরমপন্থীরা দায়ী করলেন, কেন দায়ী করলেন সেটা আমরা একটু দেখে নেব, যে ব্রিটিশরা কেন অর্থনৈতিক দুরবস্থার জন্য দায়ী সেটা আমরা একটু দেখে নেব। এই কাজে তিনজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একটা হচ্ছে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত। তারা দেখিয়েছিল যে ব্রিটিশরা এই ভারতকে কাঁচামাল আহরণের ভূমিতে পরিণত করে দিয়েছে। অর্থাৎ এই কাঁচামাল থেকে কাঁচামাল ক্রমাগত ভারতের ভূমি থেকে কিন্তু ব্রিটিশরা নিয়ে চলে যাচ্ছিল ব্রিটেনে। হ্যাঁ, সেই সময় আমরা যদি দেখি বিভিন্ন নীল চাষ, চা চাষ, বিভিন্ন করে কি করতো, মানুষদেরকে চাষ করতে বাধ্য করে তারা কিন্তু এই কাঁচামালগুলো কিন্তু ব্রিটেনে নিয়ে চলে যেত, এবং তৈরি মাল কি করতো না ভারতের বাজারে বিক্রি করতো। এর ফলে কি হয়, এই কাঁচামাল নিয়ে যাওয়ার ফলে ভারতের যাবতীয় সম্পদ বা আরো বিভিন্ন সম্পদ কি করছে না এরা ব্রিটেনে নিয়ে চলে যেতে থাকে। ফলে কি ভারতের সম্পদ দেশের বাইরে চলে যেতে থাকে, যেটাকে সম্পদের নির্গমন বলা হয় বা নির্গমন তত্ত্ব বলা হয়। এমনকি এই ভারতীয় যে শিল্পগুলো ছিল বা ভারতীয় যে শিল্পের যে পণ্যগুলো ছিল, সেই পণ্যের সাথে বিদেশি পণ্যের অসম প্রতিযোগিতায় এই ভারতীয় পণ্যগুলো কিন্তু সেই প্রতিযোগিতায় পেরে উঠতো না। এমন কেন পেরে উঠতো না, আমরা যদি দেখি সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়ে গেছে, এবং শিল্প বিপ্লব হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু কম সময়ে অনেক বেশি পণ্য কিন্তু তৈরি হয় আর কি। মানে শিল্প বিপ্লব হয়ে গেলে কি হবে, কম সময় অনেক পণ্য তৈরি হবে, তাই হতো সেগুলো ভারতের বাজারে বিক্রি করতে, এমনকি বিনা শুল্কে। তার ফলে কি হতো, সে বিদেশি যে পণ্যগুলো ছিল তার দাম অনেক কম, আর দেশীয় শিল্প যেগুলো হাতে তৈরি হতো সেগুলো আবার শুল্ক চাপানো হতো, তার ফলে সে দাম অনেক বেশি। তার ফলে কি হয়, এই ভারতীয় জনগণ কোনটা কিনবে, যেটা কম দাম সেটাই কিনবে। তাই বিদেশি পণ্য যেটা কম দাম সেটাই কিন্তু ভারতীয়রা বা ভারতীয় অধিকাংশ জনগণই কিন্তু কিনতো। তার ফলে কি হয়, দেশীয় শিল্পে কিন্তু একটা অবনতি দেখা যায়। এমনকি অনেক মানুষই এই শিল্পের উন্নতি ব্যাহত হওয়ার ফলে বা অবশিল্পায়ন হওয়ার ফলে কি হয়, বিভিন্ন মানুষ এই শিল্পের কাজ ছেড়ে বিভিন্ন কৃষি কাজে ইনভলভ হতে থাকে বা কৃষিজ কাজে বিভিন্ন ইনভলভ হতে থাকে। তার ফলে কি হয় না, অনেক মানুষ এই কৃষিকাজে ইনভলভ হওয়ার ফলে দেশের অর্থনীতি কিন্তু কি নিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এটাই এই নরমপন্থীরা দেখাতে চাইলেন যে কিভাবে এই ব্রিটিশরা ভারতে শাসনের নামে শোষণ করছে এবং কিভাবে এই ভারতের অর্থনীতিকে একদম নিম্ন পর্যায়ে পৌঁছে দিচ্ছে। সেটাই গোটা দেশের মানুষকে তারা দেখাতে চাইছিলেন, এবং তারা চেয়েছিলেন এইসব অবস্থা দেখে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা ছাতার তলায় আসুক এবং এই দুরবস্থার প্রতিকার করুক বা ব্রিটিশ বিরোধিতা করুক। তার জন্যই তারা এই অর্থনৈতিক জাতীয়তাবাদটা ফুটিয়ে তুলেছিলেন। এবং কোথাও এইটাই নরমপন্থীদের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পরিচিত। তারা বিভিন্নভাবে সমালোচনা হলেও তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদ, যেটা গোটা দেশের চোখ খুলে দিয়েছিল। ঠিক আছে, আজকে আলোচনা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।